এবারে বাজেট ঘোষণার দিনে অর্থমন্ত্রী যে কথাটা বললেন যে বাজেটের আকার সরকার কমিয়েছে, এর প্রেক্ষাপট হিসেবে যদি আমরা দেখি যে গেল কয়েক বছর ধরেই দেশের অর্থনীতি খুব একটা ভালো যাচ্ছে এটা বলা যাবে না। কোভিড পরবর্তী অর্থনীতি, এরপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বিশ্বজনীন পরিস্থিতি, এর ফলে গোটা অর্থনীতি যখন একটু চাপে পড়ে বিশ্বের, তার খানিকটা প্রভাব এসে পড়ে বাংলাদেশের অর্থনীতিতেও। তা কতটুকু পুষিয়ে উঠতে পারছে বাংলাদেশ, সেটাই এখন দেখার বিষয়। গেল কয়েক বছরের তথ্য যদি আমরা পর্যালোচনা করি তাহলে যে অর্থনীতিতে একটা মন্দা ভাব যাচ্ছে তা আবার বলার অপেক্ষা রাখে না। বিশেষত এমন একটা সময়ে চলতি এই দিনে আগামী অর্থ বছরে বাজেট ঘোষণা হচ্ছে, যখন আমরা মূল্যস্ফীতির তথ্য যদি পর্যালোচনা করি দেখি এটা 10.5% কাছাকাছি, যা পুরো বছর ধরে অব্যাহত ছিল। রপ্তানি আয় কমে গেছে 16%, এটা একদমই সর্বশেষ তথ্য। রাজস্ব আদায়ে এনবিআরের যে পদক্ষেপ, সেখানেও লক্ষ্যমাত্রার থেকে 26,000 কোটি টাকা ঘাটতি নিয়ে চলছে। ডলার সংকট এবং সেই সাথে আর্থিক খাতের বিশৃঙ্খলা বাংলাদেশের অর্থনীতিকে যে বেশ ভালোভাবে ভুগিয়েছে, তা আমাদের অর্থনীতিবিদ, আমাদের দেশীয় উদ্যোক্তা, আমাদের যারা ব্যবসায়ী আছেন তারা হাড়ে হাড়ে টের পেয়েছেন। আবার সরকার পরিচালনা ও উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন, এক্ষেত্রে সরকারের অর্থের যোগানের দরকার। এই অর্থ কোত্থেকে আসবে? সরকারের নিজস্ব অর্থ ব্যবস্থাপনার পাশাপাশি ঋণ নেওয়ার একটা বড় ধরনের প্রবণতা আমরা দেখেছি। এখন পর্যন্ত ঋণ নেওয়ার যে হার, সেটি জিডিপির মোট আকারের তুলনায় 40%। বছরে 4বার করে বিদ্যুতের দাম বাড়ানোর একটা ঘোষণা রয়ে গেছে। গত কয়েকদিন আগে বাড়ানো হয়ে গেছে পানির দাম, আবার পেট্রোল, অকটেন, ডিজেল, কেরোসিনের দামও বাড়ানো হলো গত সপ্তাহে। সব মিলিয়ে এগুলোর প্রভাব আমাদের দেশের সাধারণ মানুষের উপর। আবার সরকারকেও উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে হবে, তার নিয়মিত কার্যক্রমকে টেনে নিতে হবে। এরই প্রেক্ষাপটে নতুন করে যে বাজেট ঘোষণা, সেটিও করতে হবে। অর্থনীতির এই চাপ, সেই সাথে যখন অর্থের যোগানের জন্য সরকার আইএমএফের কাছে গেছে, তখন আইএমএফ বলেছে তোমাদের দেশের সামগ্রিক কর্মকাণ্ডের তুলনায় বাজেটের আকার সেটা ঢাউস সাইজের মনে হয়, তোমরা এটাকে কমাও। তার প্রভাব হিসেবে সরকার বাজেট সংকোচন নীতিতে এগোচ্ছে। এবারে বাজেটের যে আকার ধরা হয়েছে সেটি গত বছরের সাথে যদি তুলনা করি তাহলে 4.5% মতো প্রবৃদ্ধি, অথচ এটা হওয়ার কথা ছিল 10%। গেল কয়েক বছর ধরে এই 10%-এর মতো প্রবৃদ্ধি নিয়ে বাজেট কার্যক্রম সরকার পরিচালনা করেছে। এবারের প্রেক্ষাপট তো বললামই। আর এই বাজেট ঘোষণার পর সেটা বাস্তবায়ন পদ্ধতি, বাস্তবায়নের দক্ষতা, তার সুফলটা কি, ফলাফলটা কি আসবে, সেটা সাধারণ মানুষের উপর। ইমদাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে চলে যেতে চাই অর্থমন্ত্রীর বাসভবনের সামনে। রাকিব আল জাবেদ অপেক্ষায় রয়েছেন তার কাছে। রাকিব, অর্থমন্ত্রী যেমনটা বলছিলেন, এবারের বাজেট সাধারণ মানুষের জীবনযাত্রাকে আসলে সহজ করবে, সেটি কিভাবে সম্ভব সে বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দিয়েছেন কিনা? 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ফারুক, একটু আগে কিন্তু অর্থমন্ত্রী তার বাসভবন থেকে বের হয়ে গেছেন এবং সে বের হয়ে যাওয়ার সময় তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে বরাবরই যে বাজেটে আমরা দেখি যে মূল্যস্ফীতির একটা লক্ষ্যমাত্রা ধরা হয়, এবারে কিন্তু সেটি বলা হয়েছে, অর্থাৎ 6.5% বলা হয়েছে। অর্থাৎ সাধারণ মানুষ যে নিত্যপণ্যের যে একেবারে অব্যাহত যে যাতাকলে পিষ্ট হচ্ছেন, সেটি কমিয়ে আনার চেষ্টার কথাই কিন্তু তিনি মূলত বলেছেন। অর্থাৎ খানিকটা যাতে স্বস্তি তারা পান, সে বিষয়টার প্রতি কিন্তু সরকার এবার বাজেটে কিন্তু এমফাসাইজ করছে। বিশেষ করে আমরা যদি বলি যে সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য ফিরিয়ে আনাই যে তাদের লক্ষ্য, সেটা কিন্তু অর্থমন্ত্রী খানিকক্ষণ আগে কিন্তু বলে গেছেন। এর পাশাপাশি তিনি আরেকটি বিষয় কিন্তু নিশ্চিত করেছেন যে খুব বেশি অঙ্কের বাজেট কিন্তু এবার আমরা কিন্তু দেখতে পাইনি। গতবার কিংবা এর আগের বার যে বাজেটগুলো, সেখানে আমরা দেখেছিলাম যে 10% কিংবা 12% পর্যন্ত কিন্তু সেগুলো বাড়ানো হয়েছিল বছর ব্যবধানে। এবার কিন্তু একেবারেই কম, অর্থাৎ 5%-রও কম কিন্তু প্রবৃদ্ধি হয়েছে। বাজেটের যে লক্ষ্যমাত্রার কথাটা যদি বলি আমরা, তিনিই কিন্তু সেটি বলেছেন যে আসলে খুব বেশি পরিমাণ বাড়িয়ে লাভ নেই, আসলে যেটি বাস্তবায়নযোগ্য সেটি তারা কিন্তু প্রণয়ন করতে চান। এখন দেখার বিষয় যে আসলে সেটি কতটা প্রণয়ন হয়। অর্থমন্ত্রীর কথাই কিন্তু এর আগেও আমরা প্রমাণ পেয়েছিলাম, তিনি বলেছিলেন যে খুব বেশি পরিমাণ তারা বাজেট দিতে চান না, যেহেতু আমাদের সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্যহীনতা রয়েছে। এর পাশাপাশি আইএমএফের ঋণের বেশ কিছু চাপও কিন্তু রয়েছে। এই অবস্থায় এনবিআরের উপর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা যে বিশাল একটি চাপ রয়েছে, সেটি তারা আসলে কতটা আদায় করতে পারে সে বিষয়টা কিন্তু এখানে একটা বড় প্রাধান্য পেয়েছে এবার বাজেট প্রণয়নের ক্ষেত্রে। অর্থমন্ত্রী আসলে যেমনটি বলছিলেন যে তারা সাধারণ মানুষের কষ্ট লাঘব করবেন। এর আগের বাজেটগুলোতে আমরা দেখেছি যে মূল্যস্ফীতির একটা লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল এবং পরবর্তীতে রিভাইজ যে বাজেটটা, সেখানে কিন্তু সেই লক্ষ্যমাত্রা আরও বাড়ানো হয়েছে। তবে বাস্তবের যে চিত্রটি আমরা দেখেছি, সেটি এই অর্থ বছরের প্রথম 11 মাস শেষে প্রায় 10%-এর কাছাকাছি পৌঁছে গেছে। খাদ্য মূল্যস্ফীতি সেটি প্রায় 11.5% পৌঁছে গেছে। অর্থাৎ সরকার যে কথাগুলো বলছে বাজেটের আগে, সেটা আসলে কতটা বাস্তবায়ন হবে, কত
কতটা বাস্তবপ্রসূ হবে সেগুলো নিয়ে কিন্তু বরাবরই যারা বিশ্লেষক রয়েছেন তারা কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন। তারা বলছেন যে এই পরিমাণ লক্ষ্যমাত্রা অর্জন করা আদৌ সম্ভব হবে কিনা, কিংবা রিভাইজ যে লক্ষ্যমাত্রাটা আমরা দেখি সেটাও কি পূরণ হবে কিনা সেটা কিন্তু সময় বলে দেবে। তবে এই মুহূর্তে সরকার যে নীতিতে হাঁটছে সেক্ষেত্রে কিন্তু দেশের বেশ কিছু উৎপাদনশীল যে খাতগুলো রয়েছে সেগুলো কিন্তু কর অবকাশ সুবিধা হারাতে পারে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন। বিশেষ করে আমরা দেখেছি যে আমাদের দেশের যে ক্রমবর্ধমান যে উৎপাদনশীল যে খাতগুলো সেগুলোর মধ্যে কিন্তু এক ধরনের কর অবকাশ সুবিধা উঠে যাওয়ার একটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। বিশেষ করে কৃষিজাত প্রক্রিয়াজাতকরণ যে সমস্ত পণ্যগুলো রয়েছে কিংবা আইটি পণ্যগুলো রয়েছে সেখান থেকে সরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে ফারুক, সবশেষ অর্থমন্ত্রী যখন বাজেট বক্তৃতা শুরু করবেন তখন আসলে ইন ডিটেলস আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো যে আসলে কি রয়েছে সাধারণ ব্যবসায়ী এবং জনগণের ভাগ্যে। রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ।